হ্যাঁ, এককও থাকবে। টিভি পুরোটা কি সেটা বলো আগে। কিছু না কিছু তো আছে। যে প্রশ্নগুলো পারবা না, এটা মানে কি বলতো, প্রশ্নগুলো মিলিয়ে যেগুলো হচ্ছে না সেগুলো রেখে দাও। যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন না হয় শুধু শুধু করে কোনো লাভ নেই। বল্টু আছে মানে ওই প্রশ্নতে অনেক কোশ্চেন দেওয়া থাকে যেগুলো একটু এদিক ওদিক হয়, মানে সব কোশ্চেন না, ম্যাক্সিমাম কোশ্চেনই ভালো, কিন্তু কিছু কোশ্চেন থাকে কিন্তু একটুখানি এদিক ওদিক দিয়ে দেয় বা টাফ হয়ে যায়, কারণ ওগুলো তো বিভিন্ন স্কুলের করা, যেমন মনে করো তুমি কৃষ্ণগড় কলেজের স্কুলের কোশ্চেন করো, আর তুমি শান্তিপুর মিউনিসিপ্যালের কোশ্চেন করো, দুটো স্কুল থেকে কোশ্চেন থাকে, অথবা তুমি অন্য যে কোনো স্কুল করো, তুলনা করে দেখবো কলেজের স্কুল কোশ্চেন অনেক টাফ। কৃষ্ণগড় কলেজের স্কুল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। ওই দফন দত্তই বাংলায় ঠিকই আছে। দফন দত্ত হয়েছে। আচ্ছা, আগের দিন কত পড়েছিলাম ওটা বলো তো। তোমরা যদি ঝামেলা করো না বাড়ি চলে যাও এখন, আর ওটা দেয়ালে ঘষে দিস না। ধরো লাস্ট কত পড়ানো হয়েছিল। আচ্ছা, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান থেকে পড়ানো হবে, তাই না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো মৌলের বৈশিষ্ট্য নির্ভর করে কিসের উপরে? হ্যাঁ বলো, যে কোনো মৌলের বৈশিষ্ট্য নির্ভর করে কিসের উপরে, কার ভিত্তিতে? পরমাণু ক্রমাঙ্কের উপরে। এখন দেখো, যে কোনো একটা মৌল যদি হয় ক্লোরিন, তাহলে ক্লোরিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যাসিড। অ্যাসিড তৈরি করে, HCl তৈরি করে। কিছু হয়নি এখনো, হবে, শোনো ভালো করে। ব্যাপারটা হচ্ছে কি, হাইড্রোজেন এর ধর্মটা বিতর্কিত। কেন হয়েছে? হাইড্রোজেনের ভেতরে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। যেহেতু একটা প্রোটন, তাহলে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এ নানা রকম কাজ করতে পারে। এক নাম্বার কাজ কি, এ একটি ইলেকট্রন দান করে দেয়, দিয়ে সমযোজী বন্ধন গঠন করে। অনেক সময় কি আরেকটি ইলেকট্রন গ্রহণ করে, দিয়ে আয়নীয় বন্ধন করে। এবার এই জিনিসগুলো করতে করতে দেখা যায় কি, হাইড্রোজেন দুটো ধর্ম পাওয়া যাচ্ছে। যেমন দেখো, এখানে বলেছি কি, ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য। বুঝতে পারবা না, একটু ওয়েট করো, বুঝতে পারো, ভালো করে শোনো, বুঝতে পারো। বলছি, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। একদিকে গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলির সঙ্গে, অপরদিকে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের কিছু সাদৃশ্য পাওয়া গেছে। কেমন? দেখো, এক, ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য। ক্ষার ধাতু মানে কি? ক্ষার মানে কি? ক্ষার, হ্যাঁ, অ্যালকোহল, ক্ষার। আচ্ছা, ক্ষার ধাতু মানে হচ্ছে যে সকল পদার্থ জলে, যেমন সোডিয়াম, জলের মধ্যে দিলে কি হয়, কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, মানে ক্ষার তৈরি হয়, এগুলোকে বলছে ক্ষার ধাতু, আর কিছু না। এনে ওই এনে বলতে হবে ক্ষার ধাতু। আচ্ছা, এরপরে শোনো, তাহলে ক্ষার ধাতুর সাদৃশ্য কি হবে? হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো একযোজী তড়িৎ ধনাত্মক মৌল। একযোজী মানে কি? ক্ষার ধাতুতে ক্ষারের যোজ্যতা হচ্ছে 1, তাহলে এখানে হাইড্রোজেনের যোজ্যতা 1। 2 নাম্বার, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে, যেটাকে বললাম যে একটি ইলেকট্রন বর্জন করে দেয়, যে ক্যাটায়ন গঠন করতে পারে H+। অন্যদিকে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারণ ধর্ম বর্তমান। বিজারণ ধর্ম মানে কি? জারণ ধর্ম মানে কি? হ্যাঁ, জারণ ধর্ম মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। বিজারণ ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তাহলে কোনোখানে এই ইলেকট্রন ত্যাগ করে, কোনোখানে এ গ্রহণ করে। আচ্ছা, অন্যদিকে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, যেমন H2O, তাই না? অন্যদিকে হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে সে হ্যালাইড বা অ্যাসিড গঠন করে, যেমন NaCl, না এটাকে হ্যালাইডই বলবো, HCl আর NaCl, ঠিক আছে? আর এগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন, যেমন Na+,
H প্লাস আয়ন গঠন করে। মানে দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর ধর্ম অনেক রকম মিল আছে। কোশ্চেন পরীক্ষা এটাই আসবে যে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর মিলগুলি লেখো, অন্তত 3টে মিল তো তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবে ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য, মেলে না কোন জায়গায়। বলছে কি হাইড্রোজেন অধাতু আর ক্ষার ধাতুগুলো তো ধাতু 1 নম্বর। 2 নম্বর কি সাধারণ অনুসারে হাইড্রোজেন কি দ্বি পরমাণু গ্যাস H2, সাধারণ অনুসারে হাইড্রোজেন কেমন H2, কিন্তু যে কোনো ধাতু দেখবা যে সাধারণত শুধুমাত্র যে ওর মৌলের যে চিহ্ন ওটাই তার সংকেত হয়, একটাতেই পরিপূর্ণ হয়েছে, তাই না। আচ্ছা, অপরদিকে ক্ষার ধাতুগুলি হচ্ছে সাধারণ উষ্ণতায় এক পরমাণু কঠিন পদার্থ, যেমন লোহা, যদি লোহা ক্ষার ধাতু না, সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, তাহলে সোডিয়াম এটা কি সাধারণ উষ্ণতায় কঠিন না তরল? সোডিয়াম সাধারণ উষ্ণতায় কঠিন, ঠিক আছে। এবার চলে যাই হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য, তাহলে ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য, ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য, দুটো আর 3টে করে মুখস্থ রাখবো। হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য দেখো। আচ্ছা, হ্যালোজেন কোনগুলো? আবার কি হলো? আচ্ছা, হ্যালোজেন কোনগুলো জিজ্ঞেস করছি? হ্যাঁ, 17 নং শ্রেণীতে কি কি থাকে? লোহা থাকে, ক্লোরিন থাকে, ফ্লুরিন থাকে, মানে ইন গুলো থাকে আর, ঠিক আছে। হ্যাঁ, ইন, যেমন ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন ইত্যাদি। ওই তো, এগুলো হচ্ছে হ্যালোজেন ধাতু, ওগুলোকে বলা হচ্ছে। আচ্ছা, হ্যালোজেন মৌল, স্যার ধাতু না। তাহলে প্রথমত দেখো হাইড্রোজেন অধাতু, হ্যালোজেনও কি অধাতু। 2 নম্বর ক্লোরিনও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, ঠিক না। তারপর যে ফ্লুরিন, ক্লোরিনের মতো এটা দ্বিপরমাণু গ্যাসীয় মৌল, মানে হাইড্রোজেন যখন সাধারণ উষ্ণতায় বাতাসে থাকে তখন H2 আকারে থাকে, ক্লোরিনও যখন সাধারণ উষ্ণতায় থাকে তাহলে Cl2 আকারে থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাই এটা বলছে কি সাধারণ উষ্ণতায় গ্যাসীয় এবং দ্বিপরমাণু, দুটো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। H2 মানে কি হাইড্রোজেন, আর 2 মানে কি দুটো পরমাণু নিয়ে ওই একটা অণু গঠিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ H2, কার্বন ডাই অক্সাইড মানে O2, দুটো অক্সিজেন আছে। দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেনের অণু গঠন, শুধু মানে একটা পরমাণু, তো বললেন পরমাণু চেনো তো? এই আমাদের ঘুরতে এসে সুন্দর পা ছড়িয়ে চা মুড়িয়ে একটা ব্যবস্থা করে দিতে পারলে আর জমে যায় নাকি? দিবা। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট দেখো, হ্যালোজেন গুলি ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ধাতব হ্যালাইড গঠন করেন, হ্যালোজেন ও ধাতব হাইড্রোক্সাইড গঠন করে, ঠিক আছে। আচ্ছা, গলিত অবস্থায়, গলিত মানে কি? গলানো মানে হচ্ছে প্রচুর তাপ দিলে ওটা গলে যায়, ওটাই বলা হচ্ছে কি না তরল অবস্থায়। হ্যাঁ, তরল অবস্থায় বলতে পারো। গলিত অবস্থায় ধাতব হ্যালাইডের তড়িৎ বিশেষণে অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। হ্যালোজেন মুক্ত হয় মানে ওই যে জলের মধ্যে যদি দুটো পেন্সিল বা গ্রাফাইট দিয়ে তড়িৎ বিশ্লেষণ করি, দুটোতেই গ্যাস তৈরি হয়, অ্যানোডে হাইড্রোজেন তৈরি হয়, ক্যাথোডে অক্সিজেন তৈরি হয়। এই বলছে যে অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়, তেমন হাইড্রোজেন অ্যানোডে মুক্ত হয়, ঠিক আছে। এটাই। এখন এই জিনিসগুলো একটু মনে রাখতে না পারলে খুব মুশকিল, ছোট ছোট জিনিস যদিও কোশ্চেন এখন করবা না, তোমার যদি কোশ্চেন তুমি খাতায় লিখে রাখো পরে তুই দিচ্ছি। হ্যালোজেনের সঙ্গে বৈসাদৃশ্য, হ্যালোজেন দেখো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল, কিন্তু হ্যালোজেন গুলি তড়িৎ ঋণাত্মক মৌল হয়। হাইড্রোজেনের বিচারক দ্রব্য, কিন্তু হ্যালোজেন গুলি কি হয় জারক দ্রব্য। মানে যেমন দেখো তোমরা জানো কি অক্সিজেন আর ক্লোরিন, তাহলে এখানে ক্লোরিনটা হ্যালোজেন, অক্সিজেন তাহলে আলোচনা করবো না। ক্লোরিন যদি কোনো মৌলের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা কি হবে, জারণ না বিজারক? জারণ হবে, ঠিক। কিন্তু হাইড্রোজেন যদি কারোর সঙ্গে যুক্ত হয় তাহলে তার বিজারণ হবে, তাহলে এটা হচ্ছে বৈসাদৃশ্য হয়ে গেল। এরপরে ওই যে হাইড্রোজেনের এইরূপ দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছেন। তাহলে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেন। তবে হাইড্রোজেন ও ক্ষার ধাতুর উভয়েরই যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকায় একে 1 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে, ঠিক। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন আছে পরীক্ষায় যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে। তখন তোমাকে এইভাবে লিখতে হবে যে যেহেতু হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর সাদৃশ্য আছে, আবার হ্যালোজেনের সঙ্গেও সাদৃশ্য আছে, এই কারণে, হ্যাঁ এই কারণে পর্যায় সারণীতে স্থান দেওয়ার সময়
হাইড্রোজেনকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তবে তবে হাইড্রোজেন ও ক্ষারধাতু উভয়েরই যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকায় একে 1 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এই কারণে একে কি বলা হয়, দুষ্ট মৌল। অথবা লাস্টের লাইনটা না বললে, লাস্টের লাইনটা না লিখলেও চলবে, আগেটুকুনি লিখে দেবো, গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। আচ্ছা, পর্যাবৃত্ততা। আচ্ছা, পরমাণুর আকার বলতো, একটা পরমাণুর মধ্যে যত বেশি ইলেকট্রন থাকবে সেটা সাইজ বড় হবে না ছোট হবে? বড় হবে। আচ্ছা, মৌলের ধাতব চরিত্র, অধাতব চরিত্র, আয়োনাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ ধর্ম, বিজন ধর্ম, এগুলো তোমরা আগে পড়েছো। এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। এগুলো হচ্ছে কি পর্যায়গত ধর্ম, মানে বিভিন্ন মৌলের পর্যায়ে যে সকল পরমাণুগুলো রাখা হয়েছে পর্যায় সারণীতে, তাদের মধ্যে কিন্তু এই ধর্মগুলোর উপরে বিচার করে রাখা হয়েছে। আচ্ছা, তবে মৌলের গন্ধ ও চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা ইত্যাদি পর্যায়গত বা পর্যায়বৃত্ত ধর্ম নয়। কোন মৌল চুম্বককে আকর্ষণ করবে কি করবে না, কোন মৌলের গন্ধ থাকবে কি থাকবে না, সেটা অনুযায়ী কিন্তু পর্যায় সারণী গঠন করা হয়নি। পর্যায় সারণী গঠন করা হয়েছে কিসের ভিত্তিতে বলো? পরমাণু ক্রমাঙ্ক, তারপরে পরমাণুর আকার, মৌলের ধাতব চরিত্র, অধাতব, মানে মূলত রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে, ভৌত ধর্মের উপরে নয়। হ্যাঁ বলো। ভৌত রাসায়নিক ধর্ম, ভৌত ধর্মের উপরে তো বিচার করে রাখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভৌত ধর্মের যেমন বলো, একটা উদাহরণ দিয়ে দাও। ভৌত দেওয়া আছে। আচ্ছা, মেইনলি রাসায়নিক ধর্ম। না না, মেন্ডেলিভ না, আমরা আধুনিক বলছি। মেন্ডেলিভ শেষ হয়ে গেল। হ্যাঁ, আধুনিকের কথা বলছি, সংশোধিত একদম। আচ্ছা, এরপর চলে আসি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের পর্যাবৃত্তি। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বলেছে দেখো, বলছে পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোনো বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াস থেকে, আচ্ছা বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াস মানে, একটু কিছুদিন আগে বললাম না, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিভাজিত হয়ে যায়, বা নিউক্লিয়াস বাইরে বেরিয়ে চলে আসে, ইলেকট্রন মন থেকে চলে যায়, অথবা ইলেকট্রন সব তাড়িয়ে দেওয়া হলে নিউক্লিয়াস পড়ে আছে, ওটাকে কি বলা হচ্ছে, বিচ্ছিন্ন নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রনীয় কক্ষের দূরত্বকে বোঝায়। আচ্ছা, এবার হচ্ছে দেখো, তাহলে যদি এখন কোনো একটা পরমাণু থাকে, তার চারিপাশে ইলেকট্রন থাকবে। এখন ইলেকট্রন গুলো থাকে কেমন করে? বৃত্তাকার কক্ষে। আমরা এখন নিলস বোরের গঠনই করছি। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, পজিটিভ আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে প্রথম কক্ষ তুমি ঘুমিয়ে বললে, দ্বিতীয় কক্ষ এটা, তৃতীয় কক্ষ এটা। এবার বলো, কোন পরমাণুতে যদি হাইড্রোজেনের মধ্যে একটাই কক্ষ থাকে, হয়েছে, তাহলে একটা কথা, তাহলে এই কেন্দ্র থেকে এইটুকুনি দূরত্ব যতটা না হবে, কারো যদি তিনটে কক্ষ থাকে, একটা দুটো তিনটে, তাহলে এই কেন্দ্র থেকে 3 নম্বর কক্ষের দূরত্ব বেশি হবে না কম হবে? বেশি হবে, তাহলে ব্যাসার্ধ বেড়ে যাবে, তাই তো। এটাকে কোশ্চেনে কি বলা হয়েছে, যে পারমাণবিক ব্যাসার্ধ ধারণা। ঠিক আছে, মানে যার যত বেশি কক্ষপথ থাকবে তার ব্যাসার্ধ তত বাড়বে। আচ্ছা, হ্যাঁ, ব্যাসার্ধই তো বাড়বে। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, পরমাণু কিন্তু বৃত্তের আকারে হয় না, পরমাণু গোলকের আকারে হয়। গোলক, বুঝতে পেরেছো? গোলকের মানে ওই স্ট্রাকচারটা যেটা আমরা ভাবছি ওরকম। হ্যাঁ, এটা বৃত্ত। এটা যেটা আঁকলাম, এটা তো বোর্ডে আঁকলাম বৃত্ত। গোলক হচ্ছে ফুটবল, ফুটবল হচ্ছে গোলক, না ওরা গোলক, আর এটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, এটা অন্যরকম, অর্ধেক কেটে না, এটা জাস্ট আমরা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে একটা একটা সমতলে আমরা ছবি আঁকিয়েছি। গোলক বলের মতো হয়, বোর্ডে আঁকার ছবি কি বলের মতো হাত দিতে পারছো? গোলক আছে, এটা হতে পারে গোলক ঘনবস্তু, ওর 3টে তল আছে, কিন্তু এর কি তল আছে? এটাই গোলক। আচ্ছা, এরপরে আচ্ছা বলছি কি, তাই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ প্রকাশ করা হয় পরমাণুর সমযোজী ব্যাসার্ধ দ্বারা। আচ্ছা, এবার সমযোজী ব্যাসার্ধ দ্বারা আবার কি? সমযোজী ব্যাসার্ধ মানে কি? সমযোজ্যতা পড়েছো আগে, এটা আগে যেটা বললাম, সমযোজ্যতা মানে হচ্ছে, মনে করো হাইড্রোজেন আর একটা ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের বৈশিষ্ট্য কি? ক্লোরিনের লাস্টের কক্ষপথে 7খানা
ইলেকট্রন থাকে, ও কি চাইবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে। হাইড্রোজেনের লাস্টের কক্ষে একটা ইলেকট্রন থাকে, ও কি চাইবে? আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে। কিন্তু দুজনেরই সমস্যা কি? হাইড্রোজেন সম্পূর্ণ ইলেকট্রন ছেড়ে দিয়ে থাকতে পারছে না, তাহলে শুধু নিউক্লিয়াস পড়ে থাকবে। অন্যদিকে প্রোটন, এই ক্লোরিন 7টা ইলেকট্রনকে তাড়াতে পারছে না। তো তখন করে কি, হাইড্রোজেনের থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে। এখন তুমি বলবে এটা কি সত্যি সত্যি বেরিয়ে আসে? বিষয়টা হচ্ছে এগুলো কিন্তু সবই থিওরি, সবই থিওরি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সিওরিটি মলিকিউলার লেভেলে গিয়ে এগুলো চোখে পড়বে, চোখে কি করে দেখবো? সব থেকে ক্ষুদ্রতম যদি পার্টিকেল কণা হয় সেটা ইলেকট্রন। আমাদের কাছে ইলেকট্রন মাইক্রোস্কোপই আছে শুধু। তাহলে এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমি ইলেকট্রন কি করে দেখবো? দুটো তো সমান সমান হয়ে গেল। ইলেকট্রনের থেকে যদি ছোট কিছু বার করা যায় তাহলে এটা চেক করে। তবে এগুলো কি বলতো, কেমিক্যালে রিয়াকশন করিয়ে করিয়ে দেখা হয়েছে, হ্যাঁ যদি এইটা হয় তাহলে এটা হওয়া উচিত, হ্যাঁ তাহলে এটা আমরা ধারণা করলাম, আর প্র্যাকটিক্যাল করে দেখলাম যে এটা হচ্ছে, তাহলে বুঝে নেবো কি হ্যাঁ এটা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, তাহলে এখন দুটো ইলেকট্রন বেরিয়ে এলো, তো এরা গঠন করবে কি? অবশ্যই বেরোবে। আমাদের জিপিইউ আবিষ্কার হোক আর হচ্ছে জিপিইউ, আচ্ছা জিপিইউ তো আবিষ্কার হয়ে গেছে, আর একটু আসুক। কিছু আমার জানা নেই, আমার মনে নেই, এদিকে চলে আসে। আসে দুটো। এবার বলো তো, যদি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসে তাহলে এর আধান পজিটিভ হয়ে গেল, ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এলে এর আধানও পজিটিভ হয়ে গেল, দুজনের যোজ্যতা দেখো সেম না? এটা বলে কি, সমযোজী মৌল। কি বলা হচ্ছে? সমযোজী। এবার যে দুটো ইলেকট্রন বেরিয়ে এলে এটা দুজনে ইউজ করবে, যখন হাইড্রোজেনের দরকার হবে হাইড্রোজেন নিয়ে নেবে, ক্লোরিনের দরকার হলে ক্লোরিন নিয়ে নেবে। এবার এই যে ঘটনাটা খুব স্পিডে ঘটে, এই জন্য দুটো মৌল কাছাকাছি জুড়ে যায় এবং গঠন করে কি, HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ঘুম কাটানোর একটাই উপায়, চোখে জল দিতে হবে, রাত্রিবেলা ভালো করে ঘুমাতে হবে। ভালো করে তোমরা ঘুমাও না, কটার সময় ঘুমাও? তুমি বলে ঘুমাও, চোখে জল দিতে কি বলতো, কোনো কোনো বিষয়ে না মানুষের ইন্টারেস্ট থাকে না। আমাদের সময় গোপাল স্যার আমাদের ইতিহাস পড়াতো 4:30টার সময়, আর 15 মিনিট এক্সট্রা ক্লাস, আমরা চোখে ঝাঁটার কাটে দিয়ে রাখতাম এরকম করে। গোপাল স্যার, আমরা হচ্ছে ইতিহাস ক্লাসে এইভাবে বসতাম, এরকম করে চোখ খুলে বসতাম, চোখটা খোলা থাকে, মাথা ঘুমিয়ে পড়েছে, এদিকে চোখটা কষ্ট করে খোলা আছে, বুঝতে পেরেছো? 4:30টার সময় স্যার বলতে আরো 15 মিনিট পড়াবো ইতিহাস। পড়ান স্কুলে, যে এখানে খেতে দেয় তার উপরের ঘরে পড়াতো, ক্লাস 10। সকালবেলা বাবা, সেই চোখ আর খোলা থাকে না, কি কষ্ট, আমরা তো বুঝতে পারতাম না। যা বুঝে বোঝাচ্ছি, ইন্টারেস্ট না থাকলে কি করে হবে, তাই না? সেই জায়গায় যদি অন্য স্যার এসে বিজ্ঞান বোঝাতো বেশি ভালো লাগতো। কি করেছে, যার যেটা ভালো লাগে, সব কি আর বলা হবে? আচ্ছা এবার শোনো, এরপরে এবার শোনো, এখন ব্যাপারটা হচ্ছে কি, দ্বিপরমাণু অণু মানে কি, দুটো পরমাণু দিয়ে যে অণুটা গঠিত হয়েছে, HCl তাহলে দ্বিপরমাণু অণু, ঠিক আছে? দ্বিপরমাণু অণুতে দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলা হয়। মনে করো, ধরো HCl একটা দ্বিপরমাণু কোণ, 100 বই কই, বই নিয়ে বলছে 101-এ পড়াচ্ছ, 101-এ পড়াচ্ছি কোথায়? হ্যাঁ 101-এ পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন, এখানে ক্লোরিনের ব্যাসার্ধ সাধারণত বড় ছিল, হাইড্রোজেনের ব্যাসার্ধ ছোট ছিল। এখন দুজনার থেকে কিছু পরমাণু বেরিয়ে এসে সমযোজী বন্ধন গঠন করেছে। তাহলে এখন যেটাই বলা হবে যে যদি এই পরমাণুর ব্যাসার্ধ মাপতে হয় এবং বলা হয় যে এই পরমাণুর ব্যাসার্ধের মধ্যে হাইড্রোজেনের ব্যাসার্ধ কত, তাহলে কি করে করব? তখন হচ্ছে কি, হাইড্রোজেন এর কেন্দ্র থেকে ক্লোরিনের কেন্দ্র পর্যন্ত পুরো মাপটা নিতে হবে, মাপ নেওয়ার পর এটাকে অর্ধেক মাপটা নেওয়া হবে, তাহলে সেটা কি হবে, ওই পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে, আর কতক্ষণ, আর কটা কোশ্চেন, কবাতা পড়াবা, এই তো শুনতে হবে না, বাড়ি যাও, চলে যাও, ডাকতে হবে না তোমার, এমনি তো পড়ে আসো না।
এরকম করে তো বলবো। আচ্ছা এরপরে এরপরে বলছে কি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাদের দাঁড়াও না, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয় পিকোমিটারের সাহায্যে, যাকে বলে পিএম, ছোট হাতের পিএম। 1 পিএম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 মিটার। ওই তো 101 পাতাতেই তো 8.4.1 এর ওখানেই তো এক গাদা তথ্য আছে, ওগুলো বেসিক তথ্য না বলে পরবর্তীতে যাবো কি করে? আগে বিজ্ঞানটা হোক তারপরে থাক। কোশ্চেন আছে জানো? দাও দিয়ে কটা কোশ্চেন আছে দেখি, দাও 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 দাও। 40টা কোশ্চেন তো হওয়া উচিত। মরে যাও, হ্যাঁ তুমি চেপটা মরে যাও। এখন যদি সুদীপ যদি ভাবে যে ওকে সিরিয়াস ভাবে নিতে হবে, তাহলে তো হয়েই গেল আমার। 40টা কোশ্চেন তো দেওয়াই উচিত। হ্যাঁ ওই তো 91 পর্যন্ত দেবো, 102 পাতা শেষ। 103 পাতায় কি আছে? 103 পাতাতে কিছুই নেই। কাঁদো তো, কাঁদো জোরে জোরে কাঁদো তো। আচ্ছা আগের দিন কত দূর ছিল সেটা বলো। আগের দিন 40টা ছিল। ওই তো তাহলে আজকে আর 40, 80 পর্যন্ত। না না না, তুমি আজ পর্যন্ত কোন দিন পড়া মুখস্থ করেছো? দুদিন করে আচ্ছা ধরো 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 102 পাতার অর্ধেক দেবো। আচ্ছা বুকে পা তুলে দিচ্ছে না, পর্যায় 102 পাতার অর্ধেক দেবো, পরের দিন ওইটুকুনি শেষ করে দেবো। আচ্ছা পর্যায় বরাবর পরিবর্তন, এই শোনো পর্যায় বরাবর পরিবর্তনের বিষয়টি কিন্তু একটু আলাদা। দেখো কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক বাড়ালে ইলেকট্রন কক্ষের সংখ্যা একই থাকে, ফলে পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বেড়ে যায় এবং পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। এবার এখানে একটু বেঁধে গেল ঝামেলা। ব্যাপারটা হচ্ছে কি, দেখো যদি ইলেকট্রন ঘোরে, যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে ইলেকট্রন ঘুরবে, তাহলে কক্ষপথ বড় থাকবে। এখন ইলেকট্রনের সংখ্যায় যদি কমে যায়, তাহলে অল্প সংখ্যক ইলেকট্রনকে নিউক্লিয়াস টান দেবে বেশি জোরে, আর বেশি জোরে যেই টানবে এই পরমাণু, ধরো এইখানে ইলেকট্রন ঘুরছিল, ও এতটা দূরে না ঘুরে একটু কম দূরে ঘুরতে শুরু করে দেবে। তাহলে এই যে নিউক্লিয়াসের এই যে পরমাণু যে সংকোচন ঘটে, এবারে ব্যাসার্ধ কমবে না বাড়বে? কমবে, এটাই বলা আছে। দেখো লেখা আছে, দেখো কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক বাড়ালেও ইলেকট্রনীয় কক্ষের সংখ্যা একই থাকে, ফলে পরমাণুর বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়ে ও পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে যায়। তবে এখানে অ্যারো দিয়ে লেখা আছে দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে ক্রম Li greater than Be greater than Be greater than Cn, ঠিক আছে? কি রসায়নের রাজা বলা হয় হচ্ছে ইয়েকে, ওই সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। কারণ ও রাজা, ওটার আলাদাই মজা প্র্যাকটিক্যাল করার। রানী তুমি বলছে রানী, কারণ ওই কেমিক্যালটাতে ম্যাক্সিমাম রিঅ্যাকশন করা যায়। H2SO4 মানে কিছু কিছু হাইড্রোক্লোরিক না সালফিউরিক অ্যাসিড, কিছু কিছু পদার্থ যেমন সোনা বিক্রিয়া করছে না কোনো অ্যাসিডের সঙ্গে, ওই অ্যাসিডের মধ্যে একটু H2SO4 মিশিয়ে দাও, একটু HNO3 মিশিয়ে দাও, দেখা যাবে কি আবার বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে। কি হবে H2SO4 সোনা দিলে সোনা গলতে শুরু করবে, বিক্রিয়া করবে। সোনার দোকানে সোনা দাও গোলাই বা এই করে ঢাল গরম করে সেটা জলের মধ্যে আমার সব জানা থাকে না, কিন্তু আমার এবার শ্রেণী বরাবর পরিবর্তন, আটটা ছুটি দেবো না তখন কাটলে হবে। শ্রেণী বরাবর পরিবর্তন থাকবে, বলছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে ইলেকট্রনীয় কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, তাই নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের দূরত্ব বিশেষভাবে বৃদ্ধি পায়। যেমন ক্ষার ধাতুর ক্ষেত্রে ক্রোম, লিথিয়াম এর থেকে সোডিয়াম বড়, পটাশিয়াম বড়, মানে তোমরা দুটো জিনিস মনে রাখবা যে পরমাণু ক্রমাঙ্ক কখন বাড়ছে কখন কমছে।
আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক কখন বাড়ে কখন করে তোমরা জানো, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে মাপি, ডান দিক থেকে বাঁ দিকে মাপতে যাই, নাকি উল্টো বললাম, কই দেখি, সরি হ্যাঁ, বাঁ দিক থেকে ডান দিকে মাপি, তাহলে হবে কি, যত ডান দিকে যাব তত পরমাণুর ব্যাসার্ধ বাড়বে না কমবে? দেখে নাও, ভালো করে দেখো, পর্যায় বরাবর, শ্রেণী তো পর্যায় বরাবর কমবে। আর শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে যাব তত কি হবে, পরমাণুর ক্রমাঙ্ক অনেক বেশি হারে বাড়ে। এই জন্য কি হবে, পরমাণুর ব্যাসার্ধ কি হবে আস্তে আস্তে বাড়বে। এই জিনিস একটু মনে রাখতে হবে। আর একটা পর্যায় আর একটা শ্রেণী মুখস্থ রাখবা। তার করো পেজ নাম্বার 99 বের করেছো? এখান থেকে ওই দেখো একদম 1 নাম্বারটা মুখস্থ রাখবা। 1 নাম্বার গ্রুপ মানে উপর থেকে নিচে, তোমার বই নেই, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। 1 নাম্বার হলুদ কালার তো পাচ্ছে না, হ্যাঁ ওই গ্রুপটা মুখস্থ রাখবো, উপর থেকে নিচে মনে রাখবো। হাইড্রোজেনটা বাদ দিয়ে দেবা, লিথিয়াম থেকে মনে রাখবো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবচেয়ে আম আছে, ঠিক আছে? ভালো, যত উপর থেকে নিচে যাবো তত কি হবে, আম আছে না, ব্যাসার্ধ বাড়বে, ব্যাসার্ধ বাড়বে। এবার এবার চলে আসি ডান দিক থেকে বাদিকে, না বাদিক থেকে ডান দিকে। তাহলে বাদিক থেকে ডান দিকের ব্যাপারটা কেমন, যেমন করে যে 2 নাম্বারটাই বলবা, 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার, তাহলে লেখা আছে না হলুদে লিথিয়াম এলাই, তারপরে বি লেখা আছে, তারপরে বি সি এল, ঠিক আছে? ওই পর্যায়টা মুখস্থ রাখবা, এই দুটো মুখস্থ রাখবা, দেখবা যে আপাতত এইগুলোর মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ ঠিক, আচ্ছা ওই অবধি না, ওর আগে পর্যন্ত। আচ্ছা, আয়নন বিভব, আয়নন শক্তি। আচ্ছা, আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি, এই বিষয়টা একটুখানি আলাদা, 101এই চলছে। প্রথমত কাকে বলে যে শুনে নিতে হবে। দেখো বলেছে কি, ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে, সর্বনিম্ন শক্তি স্তর মানে কোনটা, সর্বনিম্ন, হ্যাঁ একদম শেষটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর, না একদম প্রথমটা সর্বনিম্ন শক্তি স্তর? পড়তে থাকো, দেখো কি আসে। বলছি কি, ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরমাণু তার বহিস্তম কক্ষে কোন ইলেকট্রনকে অপসারিত করে এক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নাইজেশন শক্তি বা প্রথম আয়নাইজেশন শক্তি বলে। আইবা বলি, বুঝতে পারলে না? বলছে কি, ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরমাণু থেকে তার বহিস্তম কক্ষের কোন ইলেকট্রনকে অপসারিত করে এক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত হতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নাইজেশন শক্তি বলা হয়। তুমি সবার প্রথমে আয়ন কি করে গঠন হয় সেটা ভাবো। যেমন মনে করো যে কোনো একটা মৌল, ধরো ক্লোরিন, ক্লোরিন, বলে যে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17, 17। তাহলে ক্লোরিন হচ্ছে 17। তাহলে ক্লোরিনের পরমাণুর ভিতরে, হ্যাঁ দেখে নাও, পর্যায় সারণী দেখে নাও, ক্লোরিনের 17 হচ্ছে না, হ্যাঁ ক্লোরিনের পরমাণুর ভেতরে তাহলে 17 খানা প্রোটন আছে, আর নিউট্রন যতগুলো আছে সাধারণত 16টা থাকে অথবা 17টা থাকে, 16টাই লিখুন, নিউট্রন আছে। এখন প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষে থাকবে 2টো, দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 8টা। তাহলে দেখো, তাহলে প্লাস 17 আর এখানে 16, তাহলে এটা হলো নিউক্লিয়াস। প্রথম কক্ষে আছে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে আছে 8টা ইলেকট্রন, তাহলে 8 আর 2 কটা হলো, 10টা। তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন হবে, তাহলে 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 2টো 6টা 7টা।
একটু তাড়াতাড়ি বলতে হবে না, দেখো ও কি বলছে, তাড়াতাড়ি বলতে হবে, বুঝতে পারছি। তাই কি হলো, ক্লোরিনের এটা হচ্ছে কথা, আমি জানি তো। আচ্ছা দেখো, ক্লোরিনে দেখো সর্ববহিত কটা কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। তাহলে ওটাই বলছি, যদি একটা ইলেকট্রন বার করতে চায়, তাহলে মনে করো ক্লোরিনের লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল, তাহলে কি হবে, তাই ছড়া থাকছে, বিচরণ হচ্ছে না, জারণ হচ্ছে, বেরিয়ে গেলে জারণ, যদিও ক্লোরিন থেকে বেরোয় না যদিও। তাই সেক্ষেত্রে কি হবে, তাহলে একটা ইলেকট্রনকে বার করতে যত পরিমাণ শক্তি লাগছে ওটাকে কি বলা হয়, আয়োনাইজেশন শক্তি, মানে আয়ন গঠন করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে কি বলা হচ্ছে, আয়োনাইজেশন শক্তি। 101 এর নিচে, হ্যাঁ। আচ্ছা, এককে কি আছে দেখো, একদম নিচে দেখো লেখা আছে আয়োনাইজেশন শক্তির একক কিলো ক্যালোরি পার মোল, কিলো জুল পার মোল, ইলেকট্রন ভোল্ট পার পরমাণু। আচ্ছা, এরপর চলেছি 102 পাতা, পর্যায় বরাবর পরিবর্তন। প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, ফলে আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। কি বলা হলো, বলছি প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়, মানে যত পরমাণু ক্রমাঙ্ক বাড়বে লাস্ট কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ ততই বাড়বে, ফলে আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। আয়নন শক্তি বৃদ্ধি পায় কেন, লাস্ট কক্ষে ইলেকট্রনকে যদি জোরে টেনে রাখে, তাহলে একটা ইলেকট্রনকে বার করতে শক্তি বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে, ওটাই বলছি। আচ্ছা, যেমন দ্বিতীয় পর্যায়ে মৌলের ক্ষেত্রে ক্রমাঙ্ক, এটি মনে রাখতে বলেছিলাম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তুমি যদি পুরোটা না পারো, হ্যাঁ বলো, নাইট্রোজেনটা নিউট্রাল থাকে, ওটা মিডিল, বলো। এফ মানে এফই নেই, এফ কোথায়, এফ মানে ফ্লুরিন, আর ও অক্সিজেন, নাইট্রোজেন, সি মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, না কার্বন, বি বোরন, আর বি বেরিলিয়াম। হ্যাঁ, তুমি বলে কি নাইট্রোজেনটা ওখানে দুটো অ্যারো কেন দেওয়া আছে, নাইট্রোজেনটার ওখানে ওরকম অ্যারো দেওয়া আছে কেন, তুমি একটু ভালো কথা বলো, বির ওখানে দুটো অ্যারো দেওয়া আছে। তুমি বাড়ি, এই বইকুটি বাড়ি যাও, চলছে বাড়ি যাচ্ছি বলছো না, বাড়ি যাও, তো বসে আছো কেন, নিজেই ডিস্টার্ব করবা, নিজেই বলবা তাড়াতাড়ি পড়াও, কি করে পড়াবো, ওটাই তো বলছি। আচ্ছা শোনো, এখানে যেটা বি দিয়েছে না, মানে ধরো এই চিহ্নটার অর্থ কি তোমরা অঙ্ক তো করেছো তো, এল আই লেসার দেন বিই গ্রেটার দেন বি আছে, এই চিহ্নর মানে কি, মানে এর আগেরটার থেকে বেশি, আর এই চিহ্নর মানে কি, এইটার থেকে এটা বেশি। গ্রেটার মানে হচ্ছে কি বাঁ দিকে হাত থাকলে সেটা গ্রেটার, ডান দিকে হাত থাকলে সেটা লেজার। হ্যাঁ ওটাই তো, তাহলে বাঁদিকে কি চিহ্ন, খোঁচা ছোট, এটা কি লেজার দেন, আর এটা দেখো বাঁদিকে হা আছে, এটা কি, মানে মোদ্দা কথা হচ্ছে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নন শক্তি বেশি, আবার বোরনের থেকে বেরিলিয়ামের আয়নন শক্তি বেশি, এই হচ্ছে কথা, ঠিক। এরপরে নোবেল গ্যাসগুলি পরমাণুগুলি সর্ববহিত কক্ষে 8টা ইলেকট্রন সুসজ্জিত থাকে একদম, এদের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত হয়, তাই এদের সর্ববহিত কক্ষ থেকে ইলেকট্রন অপসারণের জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে যে কোনো পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নন শক্তি সব থেকে বেশি হয়। এবার একটা কথা বলো তো, আমি তোমাদের একটু আগেই বললাম যে ইলেকট্রন বা পরমাণুগুলো একটা ডিসিশন নেয়, এই ডিসিশনই হচ্ছে আয়নন শক্তি। মানে তোমরা ছোটবেলায় বন্ধু একটা কথাই পড়েছো যে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করলে হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেরোবে, কিন্তু ক্লোরিন থেকে বার হয় না ইলেকট্রন, বা সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করলে সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, কিন্তু ক্লোরিন কখনো 7টি ইলেকট্রন বার করে না, তাই তো। এটার ঘটনার কারণ কি, আয়নন শক্তি। যদি দেখো তোমরা একটা সূত্র পড়েছিলে, নিউটনের সূত্র ছিল, কি ছিল,
যে কোনো মানে মহাবিশ্বে থাকা যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। কিভাবে আকর্ষণ করছে? m1m2/d², আর সামনে কে হচ্ছে ধ্রুবক, ওটা পৃথিবী টানছে। এটা হচ্ছে মহাকর্ষের যে কোনো থাকা দুটো বস্তু, মানে তুমি সূর্যকে এই বল দ্বারা টানছো, পৃথিবী আমাকে এই বল দ্বারা টানছে। তাহলে এখন বলো তো, যদি m1, দেখো m1 তো যে কোনো, ধরো নিউক্লিয়াসের ভর m1 হচ্ছে ভর, নিউক্লিয়াসের ভর হচ্ছে m1, আর m2টা হচ্ছে মনে করো ইলেকট্রনের ভর। বোঝা যায় ইলেকট্রন গুলোর সংখ্যা যদি বাড়ে তাহলে m2 এর মান, টোটাল মান বাড়ছে। যত বেশি ইলেকট্রন তত বেশি শক্তি আর তত বেশি আকর্ষণ। ওই কারণে পরমাণুর m1টা হচ্ছে নিউক্লিয়াসের ভর, আর m2টা হচ্ছে টোটাল ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে কি হবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, বেশি জোরে টানবে, তাই তো? ওটাই বলা হচ্ছে। তাহলে যেহেতু 7খানা ইলেকট্রন আছে, জোরে টানছে নিউক্লিয়াস, ওই জন্য একটা ইলেকট্রন বেরোতে কষ্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? আয়নন শক্তি। এবার যদি 8টা ইলেকট্রন হয়ে যায়, যেমন হচ্ছে ওই নিষ্ক্রিয় মৌলের মতো, এবার নিষ্ক্রিয় এমনি হয় না, নিষ্ক্রিয় মৌল লাস্টের কক্ষপথে, যদি এটা ক্লোরিনের না, নিষ্ক্রিয় মৌলের লাস্টের কক্ষপথে 8খানা ইলেকট্রন সুসজ্জিত থাকে। ও বলে যে আমি কেন বার করবো ইলেকট্রন, আমি একদম সেই ফিক্সড আছে, আমার জীবন সটেড, হয়তো শুধু শুধু আমি ইলেকট্রন বার করে ঝামেলায় জড়াবো কেন? ওই জন্য নিষ্ক্রিয় মৌলগুলো একা একা থাকে, এদের আয়নোজেন শক্তি এতটাই বেশি, অন্য কোনো মৌলের ক্ষমতাই নেই যে এখান থেকে একটা ইলেকট্রন বার করে নেবে, আর এরও ইচ্ছা নেই, ওই কারণে। তো এই হচ্ছে আজকের আমাদের পড়া হয়েছিল। না না না, আরেকটু আরেকটু আছে, আরেকটু আছে। শ্রেণী বরাবর পরিবর্তন আছে, উপর থেকে নিচে মুখস্থ রাখতে বলেছিলাম, কিন্তু মুখস্থ রাখবা। শ্রেণী বরাবর উপর থেকে নিচে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে বহিস্থ কক্ষে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। মানে যদি নিউক্লিয়াস থেকে এই কক্ষের দূরত্ব বেড়ে যায়, দেখো দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় কক্ষে 8টা ইলেকট্রন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বেশি না তৃতীয় কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি? উত্তর হচ্ছে কি দ্বিতীয় কক্ষে আকর্ষণটা বেশি, কারণ এই ডি মানে কি বলতো? দূরত্ব। ডি মানে দূরত্ব, তাহলে d² মানে দূরত্ব স্কোয়ার। এখন যদি দূরত্ব বাড়ে তাহলে এই নিচের সংখ্যাটা স্কোয়ার বেড়ে যাবে, তাহলে নিচের সংখ্যাটা যত বাড়বে টোটাল মান তত কম আসবে, বুঝতে পেরেছো? তো এই জন্য যত দূরত্ব বাড়বে নিউক্লিয়াসের কক্ষপথে তত আকর্ষণ বল কি হবে? কম হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাই বলছি কি, উপর থেকে নিচে নামলে যেহেতু পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বেড়ে যায় এবং পরমাণুর কক্ষপথ বেশি থাকে, সেই জন্য কি হয়? আয়নাইজেশন শক্তির পরিমাণ কমে যায়, তাই মৌলের হ্রাস পায় না, আয়নন শক্তি হ্রাস পায় লেখা আছে। তুমি বাড়ি গিয়ে খেয়ে, তোমরা কিন্তু বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাও, হ্যাঁ? যাও, চলবে। অঙ্ক হবে, অঙ্ক আছে 6, এগুলো শেষ করবো। কার ছবি? আমি তো রেকর্ড করে পাঠিয়ে দেবো, তারপর তুমি ছবি, তুমি স্ক্রিনশট মেরে নিও। আজ স্কুলে যাবে তো, স্কুলে তো মোবাইল নিয়ে যাবে না, ঠিক আছে? মোবাইল নিয়ে যাবো, তোর তো খাতা নিয়ে যাবে, তুলে নেবো। স্কুলে ওদের খেতে দেওয়া হবে তো, যারা দেখতে হবে তাদের খেতে দেবে তো। আগের দিন নাও নি, মাস্টার ফাস্টার সবাইকে দেবে। হ্যাঁ, আগেরবার আমি গেছিলাম, আমাকে টিকিট দিয়ে দিয়েছিল, যাও খেয়ে আসো। সবাইকে তোমরা সারাদিন প্রোগ্রাম দেখছো, খেয়ে তো পায় মানুষের। ভাত খেয়েই যাবা, কারণ স্কুলে দুপুরের আগে খেতে দিচ্ছে না। ওই আশায় যেও না যে গিয়ে তুমি বসান দিয়ে দেবে কলা পাউরুটি, না। সঞ্চারী 40-এ 2 পেয়েছে পরীক্ষায় স্কুলের। না 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 না, এটা কিন্তু না, এটা রাখো, ওটা রেখে দাও। হ্যাঁ, মোদক। সঞ্চয়ী আগের দিন এসেছিল কিন্তু খাতা নেয়নি, একটু সমস্যা ছিল। সব পরীক্ষার খাতা তো অতগুলোই হবে। আরে ওখানে আবার টানাটানি, বাপ রে বাপ, আমার হাতটা ভেঙে যাক এবার, রাখবো না, আমাকে আমাকে তো
হ্যাঁ তুমি রেখে দাও। তুই চুরির সময় দেখেছো? হ্যাঁ হ্যাঁ চুরির সময় দেখে যাবে তো, পরে আমার কাছে সব খারাপ হয়ে দেখতে হবে না। বসান দাও, মরে যাক। মারলে মারতাম এরকম না আচ্ছা ৭৯ পর্যন্ত থাকলো। হ্যাঁ যাও, এবার হচ্ছে অঙ্ক বার করো। আর তিনটে না, তিনটেই করেছি। এই কথায় বিজ্ঞান পড়াতে অনেক টাইম লাগছে। আরে দেবে দেবে। কানাই দাদার মতো কানাই দাকে তোমার বাড়ি বাড়ি কেমন কাকা হয় আমি নিজেও জানি না। আগের দিন ওরা পড়তে আসে, পাঁচে পাঁচ কেউ পায় না। না এই তো আমি তো লজেন্সে কোটো নিয়ে বসেছিলাম, কেউ পায়নি। সব ব্যাচে কি আর সমান হয়? সবাই সমান হয় না। ৩১২ কত কোষে দেখি 23.2। ওটা তোমাদের পাড়াতেই বাড়ি। ওর নাম বোধহয় রিজু। ঠিক এদিকে চলে আসে 7 এর পর। আচ্ছা আগের দিন মধ্যে ৩ পর্যন্ত হয়েছিল, তাহলে আজকে ৪ থেকে হবে। 6 এর আইবি দেখো, কোশ্চেনে বলেছে sin আলফা ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে দেখায় যে cot আলফা ইকুয়াল টু 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা তাহলে এখন ব্যাপারটা হচ্ছে sin আলফা থেকে আমাকে সর্বপ্রথম যেটা বার করতে হবে, sin আলফা থেকে cot আলফা বার করার সরাসরি কোনো কি সূত্র আছে? নেই। sin আলফার সঙ্গে কার কার সম্পর্ক আছে? sin আলফার সঙ্গে cosec আলফার সম্পর্ক আছে, তাই না? আবার কেউ cosec আলফার সঙ্গে cot আলফার সম্পর্ক আছে, তাই তো? তাহলে সেইভাবে আমরা অঙ্কটা করতে পারি। অথবা আমরা এটাও বার করতে পারি যে প্রথমত সাইন আলফা থেকে আমরা কস আলফা বার করলাম, তারপরে সাইন আলফা বাই কস আলফা করে যেটা দিয়েছে সেটা বার করলাম, সেটাও হতে পারে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে সূত্র ধরেই করি, এই চ্যাপ্টারের সূত্র ধরে করি যে আচ্ছা বইতে সাইন আলফা সমান যেটা দেওয়া আছে ওটা থাক, ওটা লিখছি না, আমরা এই সূত্র লিখবো যে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এবার প্রশ্ন হচ্ছে আমরা মান কার বার করবো? আমরা সাইন আলফার মান জানি, তাহলে বার করব। তুমি আগের দিন করেছিলে না? আচ্ছা সাইন আলফার মান জানি, তাহলে আমরা এখানে cos আলফার মান বার করব। তাহলে cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার আলফা, বা cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস। এবার দেখো sin স্কয়ার আলফা মানে sin আলফার মান বইতে দেওয়া আছে, সেটা লিখে দেবো। sin হলো কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। কারণ sin আলফার মান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তার তো হোল স্কয়ার আছে, তাই এটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে বা cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস, দেখো উপরে আর নিচে দুটোরই স্কয়ার আছে, তাহলে কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটার হোল স্কয়ার হয়ে গেল। তারপরে বা cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1। আচ্ছা
প্রথমত লসাগু দেখো, এর নিচে কিছু নেই, এর নিচে এটা আছে, তাহলে এই লসাগু হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। তাহলে একের নিচে কিছু নেই মানে কি, এটা দিয়ে এটা গুণ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এইবার এইটা একটা সূত্র, কেমন সূত্র, ছোটবেলায় পড়েছো দেখো, এ স্কোয়ার কে তুমি এ ধরো, তাহলে এ, বি স্কোয়ার কে তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো পুরোটা মিলে একটা সূত্র হচ্ছে না, বসে আছে এটা কার সূত্র, বীজগণিতের একটা সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র, 4ab সূত্র। এবার দেখো যদি এই মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস থাকতো, তাহলে সূত্রটা হতো কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি সেম জিনিসের তলায় বাই 2 থাকতো, তাহলে হতো এবি সূত্র। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন তুমি বললে যে মুখস্থ হচ্ছে না, মুখস্থ নেই, এগুলো কিন্তু বাহানা, মুখস্থ রাখতে হয়, মুখস্থ থাকে না, এটা তো বাস্তব জিনিস। উদাহরণ হিসেবে আগেকার দিনে যখন মোবাইল ফোন, ছোট ছোট মোবাইল ফোন ছিল, তখন মানুষের 100-150 খানা ফোন নাম্বার মনে থাকতো, সব কন্ট্যাক্টের ফোন নাম্বার মনে থাকতো, যে আমার মাসির এই নাম্বার, পিসির ওই নাম্বার, ওর শ্বশুরের এই নাম্বার, শাশুড়ির এই নাম্বার, ওর মেয়ের ওই নাম্বার, ওর ছেলের ওই নাম্বার, ওই দূর দেশে আমেরিকায় লোক থাকে ওর এই নাম্বার, সবার নাম্বার মনে থাকবে একদম সেটা। কিন্তু আজকের দিনে নিজের নাম্বার একটা নাম্বার, এই সব কথা কে বলছে? আমরা তো সেই জেনারেশন থেকে আসছি, একদম ছোট ফোন থেকে একদম স্মার্টফোনে। তোমরা তখন ছোট ছিলে, তাই না? যেত তখনকার ম্যাক্সিমাম, এখনো অনেক মানুষ লাস্টে থেকে দুটো অক্ষর মনে রাখতে পারতো, এখন দেখো 2-3 অক্ষর মনে রাখে, বলে তোমার লাস্টের নাম্বার 21, এরকম করে বলে দেখবা, ওইটা নাম্বার সেভ রাখে না, ওই 21টা মনে রাখে। এখন আমারও 21, তোমারও 21, এখন হয়ে গেল গন্ডগোল। না না, তখন ফোন করে দু জায়গাতেই ফোন করবে, ফোন করবে স্যার তুমি ধরলে না, আমারটাই কল গেল, তা আমি ধরলাম, কথা হয়ে গেল, পরে যে তুমি ব্যাক করবো বলবো ও আচ্ছা আমি ওটাই করতে গিয়ে তোমাকে করে ফেলেছি, এরকম বলবে। এই হচ্ছে বিষয়, এটাই বলছি মুখস্থ রাখতে হয়, মুখস্থ থাকে না। এদিকে এবার তাহলে এটা সূত্রে ফেলে দেবো, তা কি লিখবো, বা কস স্কোয়ার আলফা ইকুয়াল টু, বা কস স্কোয়ার আলফা ইকুয়াল টু, তাহলে উপরে দেখো এর জায়গায় কত আছে, এ স্কোয়ার, সূত্র কার হবে 4ab হবে, তাহলে 4 এ মানে কত হিসাব মতো এ স্কোয়ার, আর বি মানে বি স্কোয়ার, তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে যেটা আছে সেটা থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা বা, এবার দেখো রুট ওভার করতে, আমার cos আলফার মান হলে যায়, তাহলে cos আলফা স্কোয়ার উঠে গেলে এদিকে রুট চাপবে, তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বা cos আলফা ইকুয়াল টু, প্রথমত উপরে যেটা আছে সেটাকে আমরা হোল স্কোয়ারের স্ট্রাকচারে ফেলবো, আর নিচেতে তো হোল স্কোয়ারই আছে। তাহলে বলো তুমি বলো, সহজ বলো, যে 4 এ স্কোয়ার বি স্কোয়ার কে যদি আমরা হোল স্কোয়ারে ঢোকা, তাহলে ব্র্যাকেটের ভেতর কি থাকবে, 4 বাইরে কেন থাকবে, 4 ভেতরে থাকবে। 4 কত স্কোয়ার করলে পাওয়া যায়, 2, তাহলে এ স্কোয়ার মানে এ, বি স্কোয়ারের জায়গায় বি, হয়ে গেল। তাহলে এখন দুজনের স্কোয়ার উঠে যাবে আর রুট উঠে যাবে, তাহলে বা cos আলফা ইকুয়াল টু, বলে গেল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার স্কোয়ার হয়ে গেল। আরে বাবা আমি তো হোল স্কোয়ার করেছি, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এ বি তার হোল স্কোয়ার, তাহলে এ বি ভেতরে বাইরে থাকে। তাহলে cos এর মান বেরিয়ে গেল, আমাকে বার করতে বলছে cot আলফার মান, তাহলে এর পরের লাইনে cot আলফা লিখে অঙ্ক শুরু করবো, তোমরা যদি টুকে না থাকো টুকে নাও।
তোরটা হয়ে গেছে? তোর হয়ে গেছে, বাকিটা করে ফেলো। হুম, ওটা ধরে করে ফেলো, হয়ে যাবে। তুমি কি আগের দিন অন্য নিয়মে করেছিলে না এটাতে? একটা খাতা কদিন চলে অঙ্কের? ফটো তুলে নেবো, কোনো ফটো তুলে নেবো। ওটা করলেও হবে। আচ্ছা, তাহলে এবার লিখবো কি, অতএব বাম পক্ষ সমান সমান কট আলফা, লিখে মানটা বসা। বাম পক্ষ সমান সমান কট আলফা ইকুয়াল টু কস আলফা বাই সাইন আলফা। এখন কস আলফার মান আমরা বার করেছি 2ab বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সাইন আলফার মান বইতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই নিচের অংশটা সাইডে গিয়ে উল্টে যাবে, তাহলে কি হবে 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার আর a স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে যাবে, তাহলে হবে কত 2ab বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এবার বাম পক্ষ তো দেখো, এই সরি ডান পক্ষ তো দেখো ওটা লেখা আছে 2ab বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তো এখন আমরা লিখবো অতএব বাম এই ডান পক্ষ সমান সমান এত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমান ওটা লিখে। সে আগের দিন বাজেটটা করেছিলে, করো, চেষ্টা করো। আচ্ছা, এই অঙ্কটা আমার চেনা চেনা লাগছে, তোমার হচ্ছে ওই প্রশ্নবিচিত্রের মধ্যে এই একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক ছিল। এই অঙ্কটা একটুখানি মনে না রাখলে হবে না, এটি একটুখানি পদ্ধতিটা মনে রাখবে। কে ধরেই করতে হবে ঠিকই আছে, কিন্তু কেটা 1/k ধরে করতে হবে, তাহলে আমার সুবিধা হবে। ওগুলো নেই, কি সুন্দর শান্ত শান্ত পরিবেশ। সুদীপ আর সৌরভ নেই, সুদীপ নেই বিশেষ করে, কোনো সাউন্ড নেই। শ্রেয়াদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কবে খুলবে? পুরো মাঝখানে আর হবে না? লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত স্কুল হয় তো? তো ভালো, ওই সময়টা অনেকগুলো এক্সট্রা ক্লাস করে দেবো, দিয়ে সিলেবাসটা করিয়ে নাও, তাহলে হচ্ছে তোমার পরীক্ষার আগে সিলেবাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
কিচ্ছু হবে না। শনিবারের দিনটা দুপুরবেলা করা যাবে, যাবে বলতে ওই 11টা নাগাদ হবে। না না, হ্যাঁ হ্যাঁ, শনিবারে কলেজ থাকে, শনিবারে স্কুল কলেজ থাকে না। ঠিক আছে, ঠিক আছে। লেখা ছিল তো, ও আর চেঞ্জ করে এখন, ওটা চেঞ্জ করিনি, আর ওখানে চেঞ্জ করা হয়নি, ও লেখা আছে, লেখা থাকে, সব মনে আছে। প্রথম প্রথম যখন নতুন নতুন রুটিন সেট হয় না, মনে থাকে না যে কার পড়া আছে, এখন হট করে লেভেলে চলে, ও আচ্ছা এটা টেনে পড়ে, তাহলে এখন টেন পড়িয়ে দিই, এরকম পরবর্তীতে বুঝলি যে ও আচ্ছা এবার টেনই পড়াতে হবে। আচ্ছা, ভি এর অঙ্কটা, 6 ভি বলেছে যে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা যেটা করবো যে ধরে নেবো যে সাইন থিটা ধরি, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই কে, ব্র্যাকেটে আমরা উল্লেখ করবো কি কে নট ইকুয়াল টু 0, কে কখনো 0 হচ্ছে না, 0 হলে এটা অসংখ্য, তাহলে কি লিখতে পারি, অতএব sin theta by x equal to 1 by k, cos theta by y equal to 1 by k। এখান থেকে আমরা মান বার করব k এর, k এর মানটা বার করব, ঠিক আছে। তাহলে k এর মানটা বার করার জন্য আমাদের কি করতে, না আমরা k এর না, কোশ্চেন x y, সরি x আর y এর মান বার করব। আচ্ছা, তাহলে x এর মান যদি বার করি, তাহলে x টাকে এদিকে পাঠাবো, k টাকে এদিকে পাঠাবো, তাহলে হয়ে গেল sin theta আর k গুণ করলে কত হবে, k sin theta, আর x দিয়ে 1 গুণ করলে x হয়ে যাবে, উল্টে নাও, বা x ইকুয়াল টু k sin theta। একইভাবে এদিকে করো, cos theta কে k দিয়ে গুণ করলে k cos theta ইকুয়াল টু y কে y, এখন উল্টে নাও, y ইকুয়াল টু k cos theta। এখন তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। এখন কোশ্চেনে এতদিন আমরা বাম পক্ষ ধরে করতাম, এই অঙ্কটা আমরা ডান পক্ষ ধরে করব। ডান পক্ষে কি লেখা আছে দেখো, x মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই কি লিখবো, ডান পক্ষ ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা আছে। এখন এক্স ওয়াই আর রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বসিয়ে দেবো। এক্স এর মান হচ্ছে কে ইন্টু সাইন থিটা সমান সমান বাই চিহ্ন দিলাম, কে ইন্টু সাইন থিটা মাইনাস কে ইন্টু কস থিটা, আর নিচে দেখো রুট ওভারের মধ্যে কি থাকবে, তাহলে এক্স স্কোয়ার মানে কে সাইন থিটার হোল স্কোয়ার, কে সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস প্লাস কে cos থিটা, y এর মান কে cos থিটা তার হোল স্কোয়ার। এখন প্রথমত রুটের ভেতরে যে স্কোয়ার গুলো আছে সেগুলোকে আগে তুলে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আচ্ছা উপরে দেখো কমন যাবে, তো দু জায়গায় কে আছে না, তাহলে কে চলে এলো কমন, সাইন থিটা মাইনাস cos থিটা বাই এদিকে চলে আসে দেখো, তাহলে কে সাইন থিটা ব্র্যাকেট তুলে দিলে হবে কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কে স্কোয়ার ডট সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার ডট cos স্কোয়ার থিটা। এদিকে দেখো দুদিকেই কে স্কোয়ার আছে না, তাহলে প্রথমত কে স্কোয়ার কমন, তার উপরেটা লিখে নিই, কে সাইন থিটা কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, এদিকে কে স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন রুটের বাইরে যদি কে স্কোয়ার বেরিয়ে আসে, তাহলে কে চলে আসবে, আগে উপরেটা তো লিখে নিই আগে, কে সাইন থিটা মাইনাস কস থিটা বাই কে স্কোয়ার রুটের বাইরে বেরোলে কে হয়ে যাবে, তাহলে কে রুটের ভেতরে থাকলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা আমরা এই একটা লাইন বেশি করে করে তাহলে সুবিধা হবে, এভাবে কে কে বার করলাম না, কে রুটের মধ্যে থাকলো, তাহলে কে স্কোয়ার থাকলো ডট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, এক, এক বসে দিলাম। কে এখনো আসেনি বলতো, ও তো রোজই দিয়ে যায়, আমি এমনি এমনি লিখে রাখি, এগুলো তো হতেই থাকে।
ভল্ট থেকে ম্যাক্সিমাম ভল্ট দিয়ে যেটা লাগে সেটাতে প্রশ্নগুলো পাওয়া যাবে, বিগত বছরের প্রশ্নগুলো প্রধান তোমাদের জন্য। মাধ্যমিকের জন্য ওটাই প্রয়োজন। আমার লাগবে তোমাদের এই বইগুলো শেষ হয়ে গেলেই লাগবে। ভৌত বিজ্ঞান বইটা শেষ হয়ে যাওয়ার পরে তো ওখান থেকে আমি কোশ্চেন পড়াবো। না দেয় আবার, দেবে তো বটে, দেবে না কেন? কি বলতো, জিনিসগুলো না বিশ্বাসের উপরে কাজ করে। যেমন তুমি বই নিয়েছো, ও বই নিয়েছে, আরো অনেকজনের কাছে অনেক বই নিয়ে দেওয়া আছে, ওর বিষয় না। বিশেষ যখন কেউ বই দেয় না তখন খুব খারাপ লাগে। যেমন আজ পর্যন্ত আমি দুটো মেয়েকে বই দিয়েছিলাম, মানে আমার বান্ধবীরা এই ধরে নাও, ওরা আজ পর্যন্ত বই ফেরত দেয়নি। একটা 11-এর কেমিস্ট্রি বই দিয়েছিলাম, প্রচুর দাম, 500-600 টাকা, তখন আমি কিনেছিলাম। দিয়ে ও চলে গেছে ব্যাঙ্গালোরে নার্সিং করতে, দিয়ে আর যে আমাকে ফেরতও দেয় না, বাড়িতে পড়ে আছে। যদি বলি ভাই ফেরত দে, বলছে আমি আবার যাব, আবার বাই পোস্ট করে দেবো কি করে। বাহ ভাই খুব ভালো, তুই দেখে দেবো বই। আর একটা বই ছিল বাবনদের কাছে গিয়ে হারিয়েছিল, একটা বাবনদের কাছে আমাদের বিএসসি হয়ে গেছিল, ইংরাজির একটা বই ছিল, ছোট্ট বই, বেশি দামও না। তো একটা মেয়ে নিয়ে গেছে, ও দাদা দাও বইটা, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে নিয়ে যা ভাই। সে নিয়ে গেল, আর বই ফেরত দেয়। কে নিয়েছে আমার মুখটাও মনে পড়ছে না ভালো করে, যে বইটা কে নিয়েছিল। হ্যাঁ বইটা নিয়েছিল, ইংরেজির একটা বেসিক বই। ওইগুলো হচ্ছে খারাপ লাগে, নিয়েছিস তোর নে, তো দায়িত্ব করে দিয়েও দে। আর একবার হয়েছিল, বইটা ফেরত দিয়েছিল অনেকদিন পরে। 11-এ একটা মেয়ে বোধ হয় হঠাৎ করে সায়েন্স নিয়েছিল, আমি চিনি না, হঠাৎ করে বই চাইতে এসে বই দাও। আমি বলছি কি ভাই এটা, দিয়ে বলছে তোমার কাছে আছে দাও। ভাই তো আমি চিনলাম না বাড়ি কোথায়, কারণ 4টে বইয়ের দাম তখন 2000 টাকা দাম। হম, চেনে হয়তো, কি করে চিনলে এটা বলা খুব মুশকিল। ওর বাবাও এসেছিল, আপনাকেও তো চিনি না, বই কেন দেবো। বলছে তোমার বাড়ি থেকে মা বলেছে। আমরা মা কোথায় বলেছে, আমাকে তো বলেনি। দিয়ে ওই করে করে শেষে ওইটা দিলাম, তারপরে ফেরত দিয়ে গেছিল টাইম মতো, সেটা অসুবিধা হয়নি। ওই দুটো হয়নি। তোমার কাছে একটা বই আছে না, জীবন বিজ্ঞানের সহায়িকা, ঠিক আছে পড়ে নাও, পুরোটা তারপরে দিও, তাহলে লাগবে তো। কিসের? না, শর্ট কোশ্চেন বইয়ের ভিতরে যা আছে ওর থেকে আসবে। শর্ট কোশ্চেন তোমার প্রশ্ন বিচিত্রা থেকেও আসবে না, তোমার ওই কি যেন বই, এবিটিএ ডাব্লিউবিটি থেকেও আসবে না। শর্ট কোশ্চেন ইজ শর্ট কোশ্চেন, ম্যাডাম বা স্যারের মনে যা আসবে তোমাকে সেটাই দেবে, হয়তো উত্তর সেম হবে, কোশ্চেন মিলবে না, এরকম থাকবে। কি হয়েছে বলো? আপনাদের ওদের সঙ্গে ক্লাব আছে কোন জায়গায়? উত্তরপাড়া, আচ্ছা কোন জায়গাটাই গো? ওই যে একটা কল বসানো আছে, দুটো ট্যাঙ্কি আছে, ওই জায়গাটা, ওটা ওদের সঙ্গে ক্লাব, সামনে নিশি সরকারের বাড়ি, প্রীতমের বাড়ির ওখানে, হ্যাঁ ওইটা, হ্যাঁ। আমার কাছে পড়তো আকাশ বলে? কোথায় পড়তো আমার সঙ্গে? আমার সঙ্গে পড়তো না আমার কাছে পড়তো? তাহলে হয়তো ভুল, আকাশ বলে কেউ পড়তো না হয়তো, এত তো বলি না আমি। না, এদিকে চলে আস। আচ্ছা, কে সাইন থিটা মাইনাস কস থিটা, আচ্ছা কে স্কোয়ার ইন্টু 1 মানে কে স্কোয়ার, বাইরে বেরিয়ে এলে শুধু কে হবে।
তাহলে কেটে গেলে কত হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। এখন দেখো বাম পক্ষে দেখো এটাই আছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান সাইন থিটা মাইনাস কস থিটা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমান। ঠুকে নাও। এরপরে হচ্ছে 6-এরটা। আচ্ছা এই অঙ্কটা স্টার দিয়ে রাখতে পারো, 5-এরটা কিন্তু নর্মাল পদ্ধতিতে হবে না, মানে হবে না বললে ভুল হবে, হয়তো খুব জটিল হয়ে যাবে, বড় ক্যালকুলেশন আসবে। 5-এর অঙ্কটা একটু খেয়াল রাখতে হবে এই কারণে। না শেষ না হলে আমি করবো না, আগে এগুলো শেষ হবে তারপরে। তুমি শুধু গোছা বানিয়ে রাখো, তুমি ইন্টারনেটে হেল্প নিতে পারো। ওই দেখাবো কোনো ছুটির সময় দেখে নাও, ছবি তোমার কাছে তোলা আছে তো, দেখাবো। ঠিক আছে? হুম, না চার করেনি, 5 থেকে না ও করতে হবে না। 6-এ চলে আসো, 6-এর 6। দেখো লেখা আছে যদি 1 প্লাস এক্স স্কোয়ার কস ইন্টু কস এ ইকুয়াল টু 4x হয়, তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তার প্রথমত দেখো এখানে যেটা দিয়েছে সেখান থেকে কস এটাকে সুন্দর করে বার করি। কি লেখা আছে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়াল টু 4x, 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়াল টু 4x, এটুকুনি আছে। এখান থেকে আমরা কস এটাকে আগে বার করবো, কি লিখবো কস এ ইকুয়াল টু 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে কস এর মান বেরিয়ে গেল। এখন কোশ্চেনে কি বার করতে বলেছে, বলছে যে কস স্কোয়ার না কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 বা 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2। তাই প্রথমত কোসেক কস এ থেকে কোসেক এ বেরোবে, কসের সঙ্গে যে কোনো ভাবে কোসেক এর সম্পর্ক আছে না নেই, কোনোভাবেই নেই। কসের থেকে সেক আসতে পারে আর কসের থেকে সাইন আসতে পারে। তাহলে আপাতত আমরা যেটা বার করবো, কিন্তু দেখো সাইনের সঙ্গে দুটোরই সম্পর্ক আছে। দেখো সাইনের সঙ্গে আমরা কোসেক বার করতে পারবো, আর কোসেক বার করলে কট বেরিয়ে যাবে সূত্রের সাহায্যে। আমরা কি লিখবো, অতএব আমরা জানি ওই সূত্র দেখো, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমরা মান বার করবো সাইন স্কোয়ার এ মানে সাইন এ, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে বা সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস, হ্যালো একটুখানি এখন আর কোনো খাতা নেই, বলছি এখন ক্লাসে আছি তো পরে বলছি, একটু হোয়াটসঅ্যাপ করে দাও। হ্যাঁ ঠিক আছে 1 মাইনাস, আচ্ছা কসের মান কত 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। এখন এই যে পুরো জিনিসটার কিন্তু হোল স্কোয়ার এবং কস স্কোয়ার আছে, তাহলে বা সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস 4x তার হোল স্কোয়ার, তার 4x তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। পরের লাইনে হচ্ছে আমরা লসাগু করবো, লসাগু হবে 1 প্লাস 4x স্কোয়ার। তুমি এটা করেছিলে শ্রিয়া? করণে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হতে পারে এরকম হয় সমস্যা। 1 প্লাস 4x তার স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা লসাগু হচ্ছে, তার একের সঙ্গে ওটা গুণ করলে ওটাই হবে। তাহলে 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x এর স্কোয়ার মানে কত 16x স্কোয়ার। এখন প্রথমটাকে সূত্রে ভেঙে নিই, তাছাড়া আর এখানে করার মতো কিচ্ছু নেই। আর নিচেটাও সূত্রে ভেঙে নিই,
হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে দেখো 1 প্লাস 4x স্কয়ার হোল মানে কি a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে সূত্র কি a স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2a মানে 1 b মানে 4x স্কয়ার, 2a মানে 1 b মানে 4x স্কয়ার। ক্যালকুলেশন করো কত হবে, 4 দুগুণে 8x স্কয়ার প্লাস কোনটা গো, হ্যাঁ কোনটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার গুলো হবে করে দেখ, যেটা করবো সেটাতেই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করে যদি এই জিনিসটা পাওয়া যায় তাহলে কেটে যাবে, দেখা যাক। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করি, তাহলে এই পুরোটা হচ্ছে a তার স্কয়ার মাইনাস এই পুরোটা b। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে গেলে তাহলে এখানে 4x আর হোল স্কয়ারই রাখতে হবে, এটা রাখতে হবে তাহলে। হ্যাঁ দেখ, আচ্ছা ওইটা করতে বলছি, হ্যাঁ ওটা করলেও হবে, ওটাতে হবে, ঠিক আছে ওটাতে হবে। তাহলে এখানে 16x স্কয়ার, ঠিক আছে, 4x আর হোল স্কয়ার মানে কি 16x স্কয়ার, ঠিক আছে তুমি যেটা বলছো ওটা করি। কিন্তু ওটাতে মাইনাস দিয়ে তো লাভ নেই, আউট করলে প্লাসেরই করতে হবে, মাইনাস দিয়ে করলে কাটবে কোথায়, আমাদের এটা কাটার জায়গা দরকার। নর্মাল যেটা করছি সেটাই করি, তারপরে দেখা যাবে, ঠিক আছে। তো প্রথমত a স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2a মানে 1 b মানে 4x স্কয়ার, তো 4 দুগুণে 8x স্কয়ার প্লাস 4, আচ্ছা b মানে 4x স্কয়ার তার হোল স্কয়ার, 4x স্কয়ার হোল স্কয়ার মানে কত, এটার হোল স্কয়ার মানে কত, 4 4 16 x টু দি পাওয়ার 4, তাহলে 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কয়ার। আচ্ছা নিচে আছে কত, 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। আচ্ছা বাম, sin স্কয়ার থিটা, না, sin স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কয়ার তার স্কয়ার, আর উপরে 1 প্লাস, আচ্ছা 8x স্কয়ার থেকে মাইনাস 16x স্কয়ার বাদ দিলে কত হবে, মাইনাস 8x স্কয়ার, মাইনাস 8x স্কয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা তাহলে বাম, খেয়াল করে দেখবা যে উপরে যে জিনিসটা আছে না এইটা, দেখো এখানে প্লাস ছাড়া প্রথম তিনটে পদ, এখানে প্লাসে শুধু মাইনাস আছে, তার মানে কি এখানে এর যে সূত্র যদি করে দিলে হবে কি 1 মাইনাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, হ্যাঁ 1 মাইনাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, এটাকে একবারেও করা যাবে, দেখো ভালো করে, হ্যাঁ তুমি যেটা বলছো এবার বুঝতে পেরেছি কি আছে। এভাবে করো, তাহলে দুটো লাইন বেঁচে যাবে। তুমি বলতে চাইছিলে যে এখানে লেখা আছে যে a প্লাস b তার স্কয়ার মাইনাস 4ab, বলতে চাইছো তো, তুমি বলতে চাইছিলে যে a প্লাস b, তাহলে 1 প্লাস 4x স্কয়ার তার স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4, a মানে 1 b মানে 4x স্কয়ার। দেখো ক্যালকুলেশন করে দেখো 4 4 16x স্কয়ারই হচ্ছে, তার মানেটা হচ্ছে কি এখানে সূত্র আসবে কার, মাইনাসের সূত্র চলে আসবে, যে sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস 4x তার হোল স্কয়ার, 1 মাইনাস 4x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, এটা বলছো তো। দেখো এটা যদি মাইনাসের সূত্র করা হয় তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে 4ab যদি করো তবে এটাই আছে, ঠিক আছে সূত্র। আর তাহলে sin এর মান বেরিয়ে গেল, আচ্ছা sin স্কয়ার এর মান বেরিয়ে, তাহলে sin এর মান তাহলে sin a ইকুয়াল টু রুট ওভার দিয়ে দেবো 1 মাইনাস 4x স্কয়ার তার হোল স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, দুদিকেই হোল স্কয়ার আছে, তাহলে পুরোপুরি কি হয়ে যাবে, রুট ওভার উঠে যাবে, তাহলে কি হবে sin a ইকুয়াল টু 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে দেখো আগে আমরা cos এর মান জানতাম, এখন আমরা sin এর মান জানি। দেখো কোশ্চেনে দেখো বার করতে বলেছে, আবার কোসেক এর মানও দেখো বার করতে বলেছে, তো বলেছে না কোসেক a প্লাস কট a, তাই তো। তাহলে এখান থেকে কোসেক এ বার করি, তাহলে কি লিখবো, বা 1 বাই কোসেক a,
আচ্ছা এখানে আমরা ডট দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ লিখে রাখি। হ্যাঁ হ্যাঁ এটা আমরা উল্টেও করতে পারি, তোমরা এইটুকু তো জানো যে কোসেক এ ইকুয়াল টু সাইনের উল্টো কোসেক এ, তাহলে এই দিকটা কি হয়ে যাবে, উল্টে যাবে। কি লিখবো, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। আপাতত এইগুলি করো, তারপরে কটে আছে। আচ্ছা রাশিবিজ্ঞান হয়ে গেছে তোমাদের শ্রেয়া, পুরো বই শেষ তো? এই যে ছক 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 একদম শেষ, 26 নম্বর অধ্যায় হয়ে গেছে না? এখানে না, ওখানে, এখানে তো হয় ত্রিকোণমিতি শেষ হলে রাশিবিজ্ঞান করাবো। আচ্ছা কোসেকে বেরিয়ে গেল। আচ্ছা এখান থেকে আমরা কটেও বার করতে পারবো, তাহলে দেখো, বা আচ্ছা কোসেক এটা থাকলো এখানে, হ্যাঁ এটা ডট দিয়ে 2 নাম্বার এখানে। আচ্ছা কোসেকে থেকে কটের সূত্র কি, কোসেকে, আচ্ছা স্কোয়ার করে দিই, কোসেক স্কোয়ার ইকুয়াল টু ওদিকে হোল স্কোয়ার করবো, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার করে দিলাম। এখন কোসেক স্কোয়ার এর সূত্র কি, সূত্র হচ্ছে কি কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, এটাই আছে। তাহলে কোসেক স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখবো,
ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, একবারে বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আলাদা সূত্র দিয়ে করলে হতো, কোনো সমস্যা নেই, হতো। ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা বাহ, তাহলে কট স্কোয়ার এক্স ইকুয়াল টু একটা দিকে নিয়ে চলে যাবো, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বা cot square a equal to 1 plus 4x square by 1 minus 4x square দুটোরই হোল স্কয়ার হচ্ছে। আচ্ছা, এখানে যদি লসাগু 1 minus 4x square তার হোল স্কয়ার নিই, তাহলে এটা তো বসে গেল, মাইনাস 1 এর জায়গায় নিচেরটা বসবে 1 minus 4x square তার হোল স্কয়ার। খেয়াল করে দেখো উপরে একটা সূত্র এলো, a plus b তার হোল স্কয়ার মাইনাস a minus b তার হোল স্কয়ার। কার সূত্র এটা? 4ab। তাহলে বা cot square a equal to, বাই দিয়ে নিচে যেটা আছে সেটা 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, এদিকে চলে আসি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4ab। কার সূত্র? 4ab। ও আচ্ছা, না ওইভাবে না, 4a মানে 1, b মানে 4x স্কোয়ার। একবারে করলে বাড়ি গিয়ে স্টেপ যদি মানুষ বুঝতে না পারে, ওই জন্য করাচ্ছি না। আমাদের জনগণ খুব বুদ্ধিমান, তো বুদ্ধিমান ছেলেগুলো, এখানে অসুবিধার কিছু নেই, হতেই পারে। তাহলে বা কট এ কটটা এদিকে দেখো স্কোয়ার তুলে দিলাম, তাহলে এদিকে রুট চাপবে। প্রথমত উপরে কত হবে দেখো, 4 ইন্টু 4, তাহলে 4 স্কোয়ার হতো, 16 হতো, তাহলে আমরা একটা 4 ব্র্যাকেটের ভেতরে নেবো, একটা স্কোয়ার দিয়ে দিলাম। আর এক্স স্কোয়ার ছিল, তাহলে ব্র্যাকেটের ভেতরে শুধু এক্স থাকবে, আর নিচে থাকলো 1 মাইনাস 4x আর, আচ্ছা 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দুদিকে উপর নিচে দুদিকে হোল স্কোয়ার আছে না, তাহলে কি হলো, cot a ইকুয়াল টু 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুটোর স্কোয়ার আর রুট উঠে গেল, ঠিক আছে। তাহলে এইবার দেখো বাম পক্ষে কি লেখা আছে, cosec a প্লাস cot, এটা কি লিখবো, অতএব বাম পক্ষ সমান সমান cosec a প্লাস cot a ইকুয়াল টু, তাহলে cosec এর মান দেখো আমরা নিচেই বার করেছি, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস cot এর মান বার হয়েছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে বাম না বাম সমান সমান, দেখো দুটো দেখো নিচে, দুজনের দেখো নিচে হরে যেটা আছে সমান, 1 মাইনাস 4x স্কোয়ার থাকলো। এখন উপরে যেটা আছে সেটা একই বসবে, 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। পরের লাইনে টু কেন, এই অঙ্কটা একটু বড়।
চলো চলো। হ্যাঁ, অঙ্কিতাকে ওটাকে ডিজাইন করেছি, তারপরে ভাবলাম যে আমি তাহলে পুরোটাই কালার করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা এখনো কমপ্লিট হয়নি, একটুখানি বাকি আছে। দেখো যে এই উপরে যে সংখ্যাটা আছে, এটাকে দেখো একটা সূত্র করা যায়। দেখো তো কি লেখা আছে উপরে, আগে নিচে লিখে দিই, 1 - হোল স্কয়ার। তো প্রথমত 1 স্কয়ার করে দাও, মাঝখানে তাহলে +4x থাকবে, লাস্টে হচ্ছে 4x স্কয়ার, ভাঙো তাহলে 1 স্কয়ার প্লাস 2 × 1 × 2x প্লাস 2x আর হোল স্কয়ার বাই 1 - 4x স্কয়ার। হলো? দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার বাই 1 মাইনাস, আচ্ছা নিচেটা, আচ্ছা কোশ্চেনে কি নিচে 4x স্কয়ার আছে না অন্য কিছু আছে? 1 - 2x আছে। দেখো নিচেরটাকে দেখো সূত্র করা যায়, নিচেরটা দেখো এই লাইনের নিচেরটাকে ভাঙো, দেখো 1 স্কয়ার মাইনাস 2x আর হোল স্কয়ার, দেখো a স্কয়ার মানে b স্কয়ার হয়ে গেল। তাহলে এটা সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? এখন দেখো 1 + 2x দিয়ে 1 + 2x স্কয়ার কে যদি কেটে দিই তাহলে 1 + 2x অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার কত? 1 + 2x বাই 1 - 2x। এটা কি ডান পক্ষে আছে? তাহলে অতএব ডান পক্ষ সমান সমান 1 + 2x বাই 1 - 2x। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব প্রমাণ। আচ্ছা সাধারণত 8টা করে দিল কেন হঠাৎ করে? হ্যাঁ, তা আগামী টাইম বাড়িয়ে দিক, পিছনের টাইম মানে এদিকে কমিয়ে দিলে কি করে হবে? হ্যাঁ, কি কি 5 ঘন্টা করে? সাতখানা ব্যাচ আছে, যাই হোক 7টা না 8টা? আরো বেজে গেছে, 9টা ব্যাচ হয়েছে। যাই হোক সে নাই হলো, মানে সবথেকে ভালো ব্যাচ কোনটা তোমাদেরটা? সবকটা মেয়েদের ব্যাচ। ওই ব্যাচে করাছে 5 ঘন্টা করে। আচ্ছা আচ্ছা, ওই কারণ। হ্যাঁ হ্যাঁ, যে ব্যাচে যেরকম ঠিকই আছে। তারপরে টাইম লাগবে, ঠিকই আছে, একটা পেপার করাতে অনেক টাইম লাগবে। মানে আগে পরীক্ষা নেবে,
তারপরে খাতা চেক করবে, তারপরে সলভ হবে, তাই তো? হ্যাঁ, বাড়িতে করে দাগিয়ে দেবে। এটা হয়ে গেছে, বাড়ি গেছো। রিভিশন, আচ্ছা রিভিশন হবে, হ্যাঁ। হুম, ঠিকই আছে। গুগল অ্যান্সার আছে, তুমি খুঁজে নাও। তোমরা বইয়ের বাইরে কিন্তু অঙ্ক করো না, যাই করো। হ্যাঁ অবশ্য করতে পারো, করলে বেটার, মস্তিষ্ক খুলবে একটু, করতে পারো। হ্যাঁ পরীক্ষা আগে করবো না তাহলে, এখন করো, অসুবিধা নেই। অঙ্ক না, যে কোনো সাবজেক্টই বইয়ের বাইরে যদি কিছু থাকে, অবশ্য হ্যাঁ বিজ্ঞানের ক্ষেত্রে বইয়ের বাইরে একটু থাকতো, কারণ তোমার একটা বই তো সবকিছু নেই, বিভিন্ন বই মিলিয়ে হয়তো আছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে বইয়ের বাইরে কিছু করবো না। ছায়াতে মোটামুটি অনেক কিছুই আছে। আচ্ছা আপাতত 6 সব প্র্যাকটিস করে আসবো। আগামী ক্লাসে প্রথম 6টা থেকে শুরু করো, চেষ্টা করো বৃহস্পতিবার 6টাই আছে, 6টা থেকে শুরু করবো, আগে অঙ্ক করাবো তারপরে পড়াবো, শেষ করতে হবে, অনেকদিন ধরে এটা হচ্ছে। বেসিক জিনিস সূত্র মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এরপরে হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতি আর হাইট এন্ড ডিসটেন্স আছে, তারপরে রাশি বিজ্ঞান আছে, হয়ে যাবে। কালী পুজোর আগে সব শেষ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে আসো তো।